মু বাসায় আসার পর জিনের নাম্বারটি সে সেভ করে রাখে। সে জিনের নাম্বার সেভ করার পর সে দেখতে পায় জিনের প্রোফাইলটি দেখে সে মনে মনে ভাবে এর মানে তো হচ্ছে সান। তাহলে আমি আমার প্রোফাইল পিকচারটি মুন দিয়ে দিই। তারপর সে নিজের প্রোফাইল পিকচারে মুন সেট করে রাখে। মুন সেট করার পর তার মনে পড়ে যায়, আচ্ছা, আমাকে তো যে বলেছিল যে ওই ক্যাফেটি এমনভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে যে আমাকে কেউ কপি করেছে। আর আমি তো এটা জিনের কাছে বলেছিলাম, জিন কি আমার পছন্দ অনুযায়ী নিজের ক্যাফে সাজিয়েছে? তখন তার মনে পড়ে যায় জিন তাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তুমি একজন অ্যাস্ট্রোলজার কেন হতে চাও? তখন সে বলেছিল, দেখো এটা তোমার স্বপ্ন ছিল আর আমার স্বপ্ন তুমি। যেহেতু তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি তাই আমি তোমার স্বপ্ন পূরণ করছি। তখন তার মনে পড়ে হয়তো জিনও তার স্বপ্ন পূরণ করেছে। তারপর সে জিনকে টেক্সট করে। জিন তার টেক্সটে রিপ্লাই করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত, এত রাগ জেগে লাভ নেই। তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়, সিন পরিবর্তন হয়। আমরা জিনকে দেখতে পাই সে এক্সারসাইজ করছিল। তখন তার ডক্টরকে সে কল করে। ডক্টর বলে যে দেখো, তুমি এত রিস্ক নিও না। যেহেতু 6 বছর অপেক্ষা করতে পেরেছো, এখন আরো কিছুটা সময় দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আর এখন যদি বাড়াবাড়ি করো তাহলে প্রবলেম হতে পারে। এদিকে মু তাকে অনেকগুলো টেক্সট করেছিল, কিন্তু সে সবগুলো টেক্সটের একটি সিম্পল রিপ্লাই দিয়ে দেয়। এটা দেখে মুয়ের অনেক বেশি খারাপ লাগে। সে মনে মনে ভাবে আমি তার জন্য এতদিন অপেক্ষা করেছি, শেষ পর্যন্ত তার নাম্বার ম্যানেজ করলাম, তাকে টেক্সট করি সে রিপ্লাই করে না, তাকে তো কিছু করতেই হবে। তখন তার কাছে জেজে কল করে। জেজে তাকে জানায় যে তাদের পরিচিত একজনের বিয়ে আছে, সে কি অ্যাটেন্ড করতে পারবে? যেই মেয়েটির বিয়ে তার ফ্যামিলি এখানে নেই, সাথে কোনো বান্ধবী নেই, তাই তোমাকে অ্যাটেন্ড করা অনেক জরুরি। তখন সে বলে, আচ্ছা আপনি ইনভিটেশন কার্ড পাঠিয়ে দিন, আমি সময় মতো পৌঁছে যাব। যখন সে ইনভিটেশন কার্ডের ছবি দেখতে পায় তখন তার মাথায় একটি শয়তানি বুদ্ধি খেলে। সে মনে মনে ভাবে এটা দিয়েই সে জিনকে ব্ল্যাকমেল করবে। সে খুব সুন্দর করে পিকচারটাকে এডিট করে আর কার্ডটির মধ্যে তার পিকচার লাগিয়ে দেয়। পিকচার সেট করার পর সে এটা জিনকে পাঠিয়ে দেয় আর বলে, আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কিছুদিনের মধ্যে বিয়ে করছি, সময় মতো পৌঁছে যেও। তুমি ছাড়া এখানে আমার আর কেউ নেই আমার বিয়েতে আসার মতো। যখন সে এটা দেখতে পায় সে তো অবাক হয়ে যায়, সে কখনো কল্পনাও করতে পারেনি এই ঘটনা তার সাথে ঘটতে পারে। মু তখন তাকে বলে যে তুমি তো বলেছিলে আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য, তাই আগে থেকে জানিয়ে দিলাম, তুমি সময় মতো পৌঁছে যেও। তখন সে বলে, আমি আসতে পারবো কিনা শিওর বলতে পারবো না, তবে চেষ্টা করে দেখব। জিনের অনেক খারাপ লাগছিল, দেখে মনেই হচ্ছিল সে কান্না করে দিবে। মনে হচ্ছিল যে হয়তো সে এখনই কান্না করে বাসিয়ে দিবে। মু তখন বলে যে আমার জন্য স্বর্ণের নেকলেস আনতে হবে, এটা এখানে নিয়ম। সাথে লাল খামে করে টাকাও নিয়ে আসবে, এগুলো তো প্রয়োজন তাই না? যেহেতু আমার এখানে ফ্যামিলি মেম্বার কেউ নেই, তুমি ভাই হিসেবে আছো, তাহলে তোমাকে কিন্তু আসতেই হবে, মিস করো না যেন। সিন চলে আসে ওই দিনে যেদিন বিয়ে ছিল, সে ওই ভেন্যুতে পৌঁছে যায়। গিয়ে দেখতে পায় যে এখানে কনে তো সে নয়, অন্য কেউ। যখন সে মুয়ের জায়গায় অন্য কাউকে দেখতে পায় তখন তার শ্বাস ফিরে আসে আর কিছুটা স্বস্তি ফিল করে। গাড়িতে গিয়ে বসে পড়ে। তখনই মু তাকে কল করে আর বলে, কি কেমন লাগলো সারপ্রাইজ? হ্যাঁ, তুমি ভাবতে পারো যে আমি হয়তো বিয়ে করিনি, আসলে বিয়ে করিনি এমন নয়, বিয়ের তারিখটা পোস্টপোন করে দিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কিছু ঝামেলা চলছে। জিন এখানে হাসতে শুরু করে আর বলে, তোমার গিফটগুলো কি তুমি নিবে না? তখন মু বলে, হ্যাঁ নিব না কেন, অবশ্যই নিব, তুমি যেহেতু আমার জন্য গিফট কিনেছো ওইগুলো তো আমাকে নিতে হবে, যখন বিয়ে হবে তখন নিয়ে নিব। আচ্ছা তুমি আবার এটা মনে করো না যে আমি বিয়ে করছি না, তোমাকে একবার বলেছি যে বিয়ে পোস্টপোন করেছি, বিয়ে ভাঙিনি, কারণ আমি তাকে পছন্দ করি তাই তাকে বিয়ে করব। এখানে জিন মুস্কি হাসছিল, সে কিছুই বলে না। মু তখন তার নটাঙ্কি চালু রাখে। আসলে কেউ যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাহলেই আমি গলে যাই। আমার বয়ফ্রেন্ড যদি চলে আসে আর আমার সাথে ভালো আচরণ করে তাহলে তো অবশ্যই আমি বিয়ের জন্য রাজি হয়ে যাব। আর তুমি কিন্তু আমাদের বিয়েতে থাকতে হবে। কারণ আমি জানি আমার ভালো ভাই আমার বিয়েতে থাকবে। তারপর সে একটি মিটিং অ্যাটেন্ড করার জন্য চলে যায়। মিটিং শেষ হওয়ার সাথে সাথেই সে ফোনটি হাতে নেয় আর টেক্সট করার কথা চিন্তা করে। তারপর আবার তার মনে আসে আমি শুধু টেক্সট করি, সে কখনো কি আমাকে টেক্সট করতে পারে না? তারপর সে বাধ্য হয়ে আবারও টেক্সট করে। বলে, আমি মিটিং থেকে আসার সময় কিছু খাবার নিয়ে আসব। তারপর দুইজন একসাথে বসে খাবো। সে বলে, আমিও একটি মিটিংয়েই আছি। এখানে আমরা দেখতে পাই সে যেহেতু ভার্সিটিতে পড়তো আর এখন নিজের লেখাপড়া শুরু করে দিয়েছে, তাই সে একটি মিটিং অ্যাটেন্ড করে আর ওই মিটিংয়ে সবকিছু গুছিয়ে বলে।
জিন তার কফি শপে নেই এটা জানার পরও সে তার জন্য কিছু সুইট কিনে নিয়ে যায়। আর এগুলো নিয়ে স্টাফদের মধ্যে একজনের হাতে দেয়। বলে যে, "আপনাদের বসের জন্য নিয়ে এসেছিলাম।" তখন তারা বলে, "বস তো নেই।" তখন মুন বলে, "বস নেই তো কি হয়েছে? আপনারা তো আছেন, আপনারা খেয়ে নিবেন।" তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, "আপনি কি খাবেন?" তখন সে বলে, "আচ্ছা চলো, যা খাই খাই, আগে বিলটা পে করে দেই।" তখন এখানে থাকা মহিলাগুলো বলে যে, "না, না, না, আপনি বিল পে করতে পারবেন না। স্যার বলেছে যে আপনার কাছ থেকে বিল না রাখার জন্য।" তারপর তার লাইটিং তার সাথে চলে আসে কথা বলার জন্য। লাইটিং যখন তাকে দেখে দৌড়ে চলে আসে, এখানের একজন স্টাফ বলে যে, "আচ্ছা, আপনি কি আমাদের বসের বন্ধু? যে আপনাকে লাইটিং এত ভালো চেনে?" তখন সে বলে, "লাইটিং আমারই কুকুর। আপনাদের বস চুরি করে নিয়ে এসেছিল।" তখন সে বলে, "কি বলছেন আপনি এইসব?" তখন মুন ওই স্টাফটিকে বলে, "চাইলে আপনাদের বসকে জিজ্ঞাসা করে দেখতে পারেন।" বলে, "একটি কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম।" তখন স্টাফ বলে, "জি বলুন।" সে বলে, "আচ্ছা, আপনাদের বস কি বিবাহিত?" তখন সে বলে, "আরে না, আমাদের বস বিবাহিত না। আর তাছাড়াও উনার পার্সোনাল কোনো বিষয় উনি আমাদের সাথে তেমন শেয়ার করেন না, তাই জানি না।" তখন বলে, "আরেকটি প্রশ্ন ছিল। আপনাদের বস কি কাজ করে? সে কিসের মিটিংয়ে গিয়েছে?" তখন স্টাফটি বলে, "আমাদের বস ফুল টাইম জব করতে পারেন না।" তখন সে বলে, "কেন করতে পারেন না? তার কি ফিজিক্যাল কোনো প্রবলেম রয়েছে?" সে বলতেই যাবে যে তার কোনো ফিজিক্যাল প্রবলেম রয়েছে, তখন তার মনে পড়ে যায় আর সে কিছুই বলে না, এখান থেকে চলে যায়। তখন আমরা মুকে দেখতে পাই সে তার কফিটির জন্য জিনকে ধন্যবাদ জানায়। জিন তার কোনো রেসপন্স করে না। তারপর সে ডগিটিকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়। তখন সবাই এসে জিজ্ঞাসা করে, "ম্যাম, আপনি কি এই ডগিটিকে নিয়ে যাচ্ছেন?" আর বস যদি কিছু বলে, তখন বসকে কল করলে বস বলে যে, "আচ্ছা, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব।" তখন স্টাফের লোকেরা বুঝতে পারে না বসের সাথে তার কি এমন সম্পর্ক যে কুকুর নিতে দিল। এদিকে সে তার কুকুরের সাথেই খেলা করছিল। এটা তার জন্য অনেক প্লাস পয়েন্ট ছিল, যাতে জিন বাসায় চলে আসে। বসে বসে চিন্তা করে যে তার কাছে তো লাইটিং ছিল, আমার কাছে তো কিছুই ছিল না। এইভাবেই তো আমি আমার ৬ বছর পার করে দিলাম। যখন বসে বসে খাবার খাচ্ছিল, তখন তার কাছে টেক্সট আসে, "তোমার বাসার অ্যাড্রেস দাও।" তখন সে বাসার অ্যাড্রেস দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই সে তাকে আবারও টেক্সট করে, "আমি নিচে আছি, তুমি লাইটিংকে নিয়ে নিচে চলে আসো।" সে লাইটিংকে নিয়ে নিচে চলে আসে আর মনে মনে ভাবে সে তো আমার বাসায় আসলেই পারত। তখন সে তাকে নিচে এসে জিজ্ঞাসা করে, "আচ্ছা, তুমি উপরে কেন গেলে না?" এখানে আমরা বুঝতে পারি যে কেন সে উপরে যায়নি। হয়তো তার পায়ে কোনো প্রবলেম রয়েছে যার কারণে সে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না। এইজন্য হয়তো সে ভিতরে যায়নি। তখন অনেক রেগে যায় আর জেদ করে বলতে শুরু করে যে, "বাসায় তো আমার বয়ফ্রেন্ড ছিল না। তুমি চাইলেই তো উপরে যেতে পারতে।" তখন জিন বলে যে, "তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকো?" বলে, "হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি। ও আর আমি একটি বাসা নিয়েছি। আমি তো এখন ইন্টার্নি করছি। আমার কাছে আহামরি জব নেই, যার কারণে আমি নিজের বাসা নিতে পারিনি। সেও ঠিক তেমনই। যার কারণে আমরা ২ জন একই সাথে আছি।" জিনের এই বিষয়গুলো শোনার পর অনেক বেশি খারাপ লাগে। তবে মুয়ের উদ্দেশ্য ছিল তাকে জেলাস ফিল করানো, যার কারণে সে বলতেই শুরু করে। বলে, "ইন্টার্নিটা শেষ হয়ে যাক, তারপর আমি একটি বাসা নিয়ে নিব।" জিন বলে, "তোমরা বিয়ে করছো, এখনো বাসা নেওনি। তাহলে এটা কোন ধরনের কথা? তোমাদের থাকার তো জায়গাই নেই।" বলে, "বললামই তো, আমার এখন ইনকাম অনেক বেশি কম। তাই আমি বাসা অ্যাফোর্ড করতে পারবো না। আর আমার বয়ফ্রেন্ডেরও তেমন ইনকাম নেই। আমাদের ২ জনের ইনকাম থেকে বাসা করতে হবে। তাই আমরা ভাবলাম যে সময় নেই, তারপর না হয় বাসা কিনে নিব।" তখন জিন বলে, "মিথ্যে কথা বলছো। তোমার একটি কথাও আমার বিশ্বাস হচ্ছে না।" তখন বলে, "বিশ্বাস হলেই বা কি, না হলেই বা কি? আচ্ছা, আমার গিফট দাও, যেটা আমার বিয়েতে দেওয়ার কথা ছিল।" জিন বলে, "গাড়িতে আছে, এখন নিয়ে নিবে না পরে নিবে?" তখন বলে, "আচ্ছা, তোমার কাছেই থাক। আচ্ছা চলো, আমরা কিছুক্ষণ হাঁটি।" তারপর সে হাঁটতে শুরু করে। ৩ জনই তারা হাঁটছিল। বলে, "সানলি আমাকে বলেছিল আমাদের ডগটা নাকি হারিয়ে গিয়েছে। কিন্তু সে আমাকে মিথ্যে কথা কেন বলেছে এটাই তো আমি বুঝতে পারলাম না। আমাদের ডগ তো হারায়নি। সে তো তোমার কাছে ছিল। তুমি আমার ডগ চুরি করে নিয়ে গিয়েছিলে।" তখন জিন বলে, "আমি চুরি করিনি। ডগটা যদি আমি তোমার কাছে দিতাম তাহলে তুমি নিয়ে যেতে পারতে না। এটা তোমার জন্য অনেক কষ্টকর হতো।" বলে, "কখনোই কষ্টকর হতো না। আমি ডগটিকে যত্নে রাখতে পারতাম।" জিন তখন বলে, "আমি কি যত্নে রাখছি না?" বলে, "তুমি যত্নে রাখছো। তবে তোমাকে কিছু প্রশ্ন করার ছিল, করতে পারি?" জিন বলে, "কি বলবে বলো।" তখন বলে, "আচ্ছা, তোমার যে ক্যাফে, ওইটা তো আমার নামে। তাছাড়াও তুমি যে আমার সাথে আছো, এটা যদি তোমার ওয়াইফ জানতে পারে তাহলে মাইন্ড করবে না?" তখন সে বলে, "আচ্ছা,
তুমি যে রাতের বেলায় একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, এতে তোমার হাসব্যান্ড বা তোমার উর্বি হাসব্যান্ড কিছু মনে করবে না? তখন সে বলে, না, সে কিছু মনে করবে না। সেও তো প্রিটি গার্লদের সাথে পার্টি করে বেড়ায়। এতে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা দুইজনই একে অপরকে ছাড় দিয়ে রেখেছি। কারোর সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা হয় না। জিন তখন বলে, তাহলে এই ছেলেকে তুমি কি দেখে পছন্দ করেছো, যে এত কিছু হওয়ার পরও তুমি তাকে এইভাবেই ডাকো? তখন সে বলে, বয়স হয়েছিল তাই মনে হলো সেটেল হওয়া প্রয়োজন। তখনই একটি ছেলে স্কেটিং করতে করতে এখানে চলে আসে। তারপর সে মুখে এখান থেকে সরায়, যেমনটা আমরা প্রথম সিনে দেখেছিলাম থাইল্যান্ড যাওয়ার পর তার সাথে এটা ঘটেছিল, সেম ঘটনা আজও ঘটে। তখন জিন তার শোল্ডার ধরে দাঁড়িয়েছিল। মু তখন তার হাতের দিকে তাকায়। মু এখান থেকে চলে যেতে চায়, তবে জিন তার শোল্ডার একদমই ছাড়ছিল না। সে বলছিল, কি করছো তুমি, আমাকে যেতে দাও। তখন জিন বলে, দেখো, আমার সামনে নেক্সট টাইম এইসব ফালতু কথা কখনোই বলবে না। এইসব শুনলে আমার মনে অনেক ব্যথা হয়। মু বলে, কি বলছো, তোমার কথা আমি কিছুই বুঝছি না। তখন জিন বলে, আমি যা বলছি তুমি ভালো করেই বুঝতে পারছো, মাথায় গেঁথে নিও। সিন পরিবর্তন হয়। মু তার রুমে চলে আসে। সে রুমে বসে বসে ভাবছিল, ভালো হয়েছে, আমি তো চাই তুমি জেলাস ফিল করো। তোমার জেলাস ফিল করা উচিত, কারণ 6 বছর তুমি আমাকে কষ্ট দিয়েছো। এখন তুমিও নিজে কিছু কষ্ট পাও, কেন আমি একা সব কষ্ট ভোগ করব? তারপর সে মনে মনে ভাবতে শুরু করে, যাক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তারপর মো জিনকে বলে, আচ্ছা, তুমি যে আমার কুকুরটি আমারও নিয়ে গেলে, এটা কি তুমি ঠিক করলে? তারপর সে শুধু একটি ইমোজি দেয়, আর কিছুই না। সকালবেলায় মুয়ের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে সাথে সাথেই আগে জিনকে টেক্সট করতে চায়, কিন্তু তার আবারও মনে পড়ে যায়, তাক, ওকে আর আমি জ্বালাতন করব না। টেক্সটটি সাথে সাথেই ডিলিট করে দেয়। ডিলিট করার সাথে সাথেই জিন আবার টেক্সট করে জানায়, কাল বৃষ্টি হবে, সাথে ছাতা রেখো। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমাদের জিনকে দেখানো হয় তার প্রতিদিনের রুটিন ফলো করছিল। প্রথমে তো সে কফি পান করে, তারপর সে ডগিকে সময় দেয়, সাথে তার কাপড় চোপড় গুছিয়ে রাখে। পরবর্তীতে তার যেটা কাজ ছিল, মানুষকে কার সম্পর্কে বোঝানো, ক্লাস নেওয়া, ওইগুলোই করছিল। এদিকে মুখে দেখানো হয় যে কিনা জিনের অপেক্ষায় ছিল। তবে জিনের কাছ থেকে কোনো টেক্সট না আসার কারণে সে চলে যায় ক্যাফেতে। তখন ক্যাফের একজন স্টাফকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনাদের বস কোথায়? তখন সে বলে যে আমাদের বস তো অনেক। স্টাফ তাকে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনি কি নিবেন? তখন সে বলে, আমি কিছু নিব না, আগে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ওই যে খাতায় লেখা যাদের নাম ছিল, সবার সাথে কি তোমাদের বস দেখা করেছে? তখন মেয়েটি বলে, আরে না, কারোর সাথেই না। তখন সে বলে, কেন দেখা করেনি? মেয়েটি বলে, আমাদের স্যার তো বিবাহিত, উনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, যার কারণে উনি কারোর সাথেই তেমন দেখা করে না। তখন সে বলে, আচ্ছা, তোমাদের বসের ওয়াইফকে কি তোমরা দেখেছো? তখন মেয়েটি বলে, আরে না, আমরা আজ পর্যন্ত দেখিনি, উনি সবকিছু হাইড করে রাখেন। তখন মু বলে যে এমনও তো হতে পারে তোমাদের বস বিয়েই করেনি, সে হয়তো নাটক করছে বিয়ের, সে সবাইকে বলে বেড়াচ্ছে যাতে তার আশেপাশে কোনো মেয়েরা না ঘুরে। তখন স্টাফের মহিলাগুলো বলে, হলে হতেও পারে, তবে আমরা এই বিষয়ে কোনো কিছুই জানি না। মু বলে যে, আচ্ছা, তোমাদের বসের ওয়াইফকে কি তোমরা দেখেছো? তখন তারা বলে যে, না, আমরা তো ওয়াইফকে দেখিনি। তখন একটি মেয়ে বলে, হ্যাঁ, আমি একবার স্যারের বাসায় গিয়েছিলাম, তখন স্যারের ওয়াইফকে আমি দেখেছি, দেখে মনে হয়েছে যে উনি হয়তো স্যারের ওয়াইফ, কারণ উনি দেখতে অনেক সুন্দর ছিল, আর স্যারের ওয়াইফ হওয়ারই কথা। তাছাড়াও আর বাসায় অন্য কোনো মহিলা ছিল না। আমার মনে হয় ওই মহিলাটি স্যারের ওয়াইফ হতে পারে। তখন মু অনেক বেশি রেগে যায় আর বলে, মহিলাটি কি বেশি সুন্দর? তখন তারা বলে, হ্যাঁ, মহিলাটি অনেক সুন্দর। তারপর সে অ্যাড্রেস নিয়ে নেয় আর জিনের বাসায় চলে যায়। জিনের বাসার সামনে গিয়ে সে জিনের বাসায় বারবার নক করছিল, কিন্তু দরজা কেউই খুলছিল না। অনেকক্ষণ নক করার পর আমরা দেখতে পাই সে বিরক্ত বোধ করতে থাকে। তখনই এখানে জুলিয়া চলে আসে, ডক্টর জুলিয়া, চিনতেই তো পারছেন তাই না? ডক্টর জুলিয়া আসার পর সে দরজা খুলে দেয় আর বলে, তুমি কি জিনকে খুঁজে এসেছো? তখন সে বলে, হ্যাঁ, আমি জিনকে খুঁজে এসেছি। তখন জুলিয়া বলে, আচ্ছা, চলো ভিতরে চলো। এটা শুনে সে মনে মনে ভাবে, আমি ভিতরে আসবো তার অনুমতি নিয়ে? তারপর জুলিয়া তাকে একজোড় জুতা দেয় আর বলে, এগুলো সব গেস্টেরা পরে থাকে, তুমিও এগুলো পরতে পারো। তখন মন মনে মনে ভাবে, আমি গেস্ট? তোর 14 গোষ্ঠী গেস্ট হবে, আমি কেন গেস্ট হতে যাব জিনের বাসায়? তারপর সে তাকে বসতে বলে আর জিজ্ঞাসা করে, তুমি কি খাবে? তুমি কি কফি খাবে? আমি
ভিয়েতনাম থেকে কফি আনিয়েছিলাম, ওইগুলো বানিয়ে দিব? তখন সে বলে, না থাক, আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনি একটু পানি আনতে পারেন। তখন সে বলে, এক কাজ করো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর তোমার সাথে আমি কথা বলছি। আসলে আমার অনেক খারাপ লাগছে। আজ আমার আশেপাশে অনেকগুলো ছেলে স্মোক করেছে, এইসবে আমি অনেক বিরক্ত, তাই শাওয়ার নিতে যাচ্ছি। শাওয়ার নিয়ে তারপর না হয় তোমার সাথে কথা বলবো। এখানে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। মু বলে, জিনের বাসায় এই মেয়ে শাওয়ার নিবে? এটা আমি কখনোই মানতে পারবো না। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা জিনকে দেখতে পাই। জিন মুয়ের পিকচার রাখছিল আর সাথে তাকে সরি বলছিল।